কিন্তু এখন জাতীয় নির্বাচনের দিন গণভোট এতেও আগ্রহ দেখাচ্ছে না, কারণ তারা স্পষ্ট বলে দিয়েছে যে গণভোট সংবিধানে নাই। তোমার সংবিধান ইউনুস দুচে না, গনে না, দাম দেয় না। জানেন যে ভাই যতই হাঙ্কি পাঙ্কি করো, ওই যে বলছে না, নো হাঙ্কি ফাঙ্কি, কারণ কোনো হাঙ্কি ফাঙ্কি কইরা কোনো লাভ হবে না। হাঙ্কি ফাঙ্কির মানে কি জানেন? আজকে বেশি বক্তব্য দিব না এবং আপনাদের বিরক্তির উদ্রেকও ঘোরাবো না। আজকে শুধু 2-3টা ডকুমেন্টস আপনাদেরকে ছোট ছোট দেখাবো। প্রথমে আসুন 6 সেকেন্ডের একটা ভিডিও আমরা দেখি। এই যে কি বুঝলেন, এই যে বক্তব্যটা শুনলেন, এই জামাতে ইসলাম বা ইসলামী দলগুলো যেন ভালো করতে পারে, শুই না ভাই মনটা বইরা গেল। তারপর চুল কাটার পর তারা টাকা দিলাম, সে টাকা দিব না। আমি কেন বলে, আমি তোমার ভালোবাসি, কারণ তুমি ইসলাম নিয়ে কথা বলো, টাকা লাগবে না। আমি নো, তাতে আমি তোমার কাছে আসবো। দর্শক, এবার সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখালো ডক্টর ইউনূস এবং রাজনীতিতে কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না বলে কঠিন হুঁশিয়ারি দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন ভিডিওটি শুরু। কিন্তু এখন জাতীয় নির্বাচনের দিন গণভোট এতেও আগ্রহ দেখাচ্ছে না, কারণ তারা স্পষ্ট বলে দিয়েছে যে গণভোট সংবিধানে নাই। তোমার সংবিধান ইউনুস দুচে না, গনে না, দাম দেয় না। এবং সংবিধান অনুযায়ী বিএনপির আব্বা শাহাবুদ্দিন চুপ্পু তিনি আদেশ জারি করবেন, সেটাও আমলে নিচ্ছে না সরকার। এর মানে এই সংবিধানকে লাথি মারছে সরকার। মজা না? গণভোট নাই সংবিধানে, কিন্তু গণভোটের আদেশ জারি করা হচ্ছে, রেডি করা হচ্ছে। এই বৃহস্পতিবার মিটিং এ সবকিছু ফাইনাল হবে। এটা আমরা ভেরিফাই করেছি প্রাইমারি সোর্স থেকে, আর সেকেন্ডারি সোর্স হিসেবে সমকাল একটা রিপোর্ট বিশ্লেষণ করছি। দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি। এবার আর কয়েকদিন পর, মধ্য নভেম্বর মানে কি, ওটা একসাথে কয়েকটা বিষয় উদযাপন করা হবে। 13 নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে, ওইটাকে আমরা উদযাপন করব। ওই কাছাকাছি সময়, ওর 2 দিন পর, 2-3 দিনের মধ্যেই দেখবেন গণভোটের আদেশ জারি হয়ে গেছে, সরকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমরা একসাথে কয়েকটা বিষয় সেলিব্রেট করবো, টাইমিংটা কিন্তু সুন্দর। হাসিনার ফাঁসির রায় প্লাস গণভোট আদেশ, সংবিধান আদেশ জারি। সংবিধানে নাই কিন্তু গণভোট সংবিধান আদেশ জারি করা হবে। এর মানে বিএনপিকে অগ্রাহ্য করে, বিএনপিকে উপেক্ষা করে, বিএনপিকে জয় বাংলা করে দিয়ে হবে। কারণ বিএনপি সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না, কিন্তু সংবিধানের বাইরেই যাচ্ছে সরকার। এইটাই হচ্ছে বিএনপি উপেক্ষা করা। এখন গণভোটের তারিখ বা গণভোট কবে আসবে, এটা আরো পরে আলোচনা করব। কিন্তু বিএনপিকে জয় বাংলা করে দিয়ে যে ঘটনা ঘটতে যাচ্ছে, এটা তো স্পষ্ট। দেখেন সমকালের শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। এবং এটা হবে, ড্রাফট সরকার তৈরি করেছে, জাস্ট কিছু ফর্মালিটিস বাকি, কেউ ঠেকাতে পারবে না। এবং জামাত রাজপথে তীব্র চাপ প্রয়োগ করছে, এতে সরকারের সিদ্ধান্ত আরো এক্সিলারেট হবে বলে মনে করি। চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ, নাম কি, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, এটাই ঠিক করছে, সংবিধান সংস্কার আদেশ। দেখেন এই আদেশে বিএনপি কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এতেও রাজি, কিন্তু সেখানে সংবিধান শব্দটা যোগ করবে, এটা রাজি না। যে সংবিধান আদেশ জারি করা, এটা যাবে না। সংবিধান মানে 72 সংবিধানে একটু হেরফের হোক, এটি হচ্ছে বিএনপির কষ্ট। কিন্তু না, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সেভাবেই প্রস্তুতি চলছে, ড্রাফট তৈরি করেছে অলরেডি। আর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে, এটা সচিবরা বা অন্যান্য এক্সপার্টরা তৈরি করছে, ইউনূসের সহকারীরা। আর উপদেষ্টা পরিষদে জাস্ট চূড়ান্ত অনুমোদনের বিষয়, ওটা ফর্মালিটিস, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি খসড়া আদেশ চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সমঝোতা না এলে আদেশে কি থাকবে, সরকারই সিদ্ধান্ত দেবে। আদেশে নোট অফ ডিসেন্ট থাকবে যে ভাই যতই হাঙ্কি পাঙ্কি করো, ওই যে বলছে না, নো হাঙ্কি ফাঙ্কি, কারণ কোনো হাঙ্কি ফাঙ্কি কইরা কোনো লাভ হবে না। হাঙ্কি ফাঙ্কির মানে কি জানেন? চালাকি কইরা, চাতুরতা কইরা কোনো লাভ হবে না, এইটাই বুঝায় ভাই। হাঙ্কি পাঙ্কির অর্থ এইটাই, যে চাতুরতা কইরো না, চালাকি কইরো না, কোনো কিছুতেই কুল পাবা না, কারণ ঘি আমার লাগবেই। আর ওইখানেই জ্বালা যন্ত্রণা। এই জন্যই এত আলাপ আলোচনা। হ্যাঁ ভাই, এই জন্যই এত আলাপ আলোচনা। আচ্ছা, এই আত্মবিশ্বাসটা কেন ওনার ঘি আমার লাগবে? এর পিছনে একটা শক্তি কাজ করতেছে, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কোন শক্তি?
জনগণের শক্তি। হ্যাঁ, ওনারা বুঝা ফেলাইছে জনগণ ওনাদের সঙ্গে আছে। আর কারা আছে? বাংলাদেশের ছাত্র সমাজ। হ্যাঁ ভাই ব্রাদার, এই বাংলাদেশের ছাত্র সমাজ এই জামাত ইসলামের সাথে আছে, ছাত্র শিবিরের সাথে আছে বলেই উনি অত শক্তভাবে কথা বলছে। এটার ইঙ্গিত দেয় কি জানেন? যে ভাই আপনারা মাইনা নেন, না মাইনা নিলে আমরা মাঠে ফয়সালা করব। হ্যাঁ, মাঠেই ফয়সালা করব। মাঠের ফয়সালা ভাই ভয়ঙ্কর ফয়সালা, ওদিকে যাওয়া উচিত না। কারণ কি জানেন? মাঠের ফয়সালা তো হয় ভাই লাঠির মধ্যে দিয়া, বাইরির মধ্যে দিয়া। ওই যে ব্রাহ্মণবাড়িয়া যেটা হয়, ওই ঘটনা ঢাকায় হোক, এটা কি আমরা চাইবো? না, চাইবো না। আর ওইটা করার সুযোগও নাই। হ্যাঁ ভাই, ওই সুযোগ আর নাই। এটা আমার বিশ্বাস। হ্যাঁ ভাই, আমার এটা ব্যক্তিগত বিশ্বাস। আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্মি, র্যাব, পুলিশ সব একসাথে মাঠে নামবে। হ্যাঁ ভাই, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মাঠে নামতেই হবে ভাই। পুলিশ ভাইদেরকে তো আগে নামতে হবে ভাই। পুলিশরাই হচ্ছে একটা দেশের সৌন্দর্য, একটা শহরের সৌন্দর্য। ভাই ব্রাদার, আপনারা বহুজন বহু দেশে গেছেন, আপনারা তো দেখছেন একটা দেশের মধ্যে যা কি দেখেন? আর্মি দেখেন না, পুলিশ দেখেন, তাই না? পুলিশই দেশের সৌন্দর্য। আর সেই পুলিশকে যদি আপনারা ওই যে বিছানার চাদরের মতো ব্যবহার করেন, তাহলে তার হইল না। হ্যাঁ ভাই, হইল না। এই একটা কল রেকর্ড দেখতেছেন না কাদের সাহেবের? কোন কাদের চিনছেন? যাকে কাউয়ার সাথে তুলনা করা হয়, ওই কাদের সাহেবের সাথে কথা হচ্ছে ডিবি হারুনের। আয় হায়, মিস্টার হারুন তো স্যার 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 কইতে কইতে অস্থির। আর কাদের সাহেব ওনাকে বকাঝকা করতেছে যে তুমি কেন ওই 6 জনকে ভাত খাওয়া ফেসবুকে দিলা। আর হারুন বলতেছে না না, আমাকে এটা তো দিতে বলছে আরেকজন, মানে আরেক নেতার কথা বলতেছে। মানে সবই নেতা আর নেতা। এই নেতাদেরকে সার বইলা বইলা নিজেদেরকে বিছনার চাদর বানায় ফেলাইছিল ভাই অতীতে। কিন্তু সেরকম ভাবে কি দেশ চলবে? না, সেরকম ভাবে চলতে পারে না। দেখেন ভাই ব্রাদার, আপনারা খেয়াল করে দেখেন একটা জিনিস, এই পুলিশ কেন খারাপ হয়েছে এটার একটা অঙ্ক আছে। র্যাব কেন খারাপ হয়েছিল এটার একটা অঙ্ক আছে। আর্মির একটা অংশ কেন খারাপ হয়েছিল এটারও একটা অঙ্ক আছে। এই সোজা অঙ্কটা তো আপনারা বুঝেন। কে লাই দিছিল? কে প্রশ্রয় দিছিল? শেখ হাসিনা প্রশ্রয় দিছিল, তাই না? তার কারণেই ওনারা এই পথে নামছে। আর এই পথে না নামলে ওই যে আয়না ঘরে নিয়ে ঢুকায় রাখতো। হ্যাঁ ভাই, এই আয়না ঘর কার জন্য বানাইছিল? শুধু কি এই ছাত্র শিবির, জামাত, বিএনপি এদের জন্য? না 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 না, যে তার বিপক্ষে যাবে তাকেও তো ঢুকায় রাখছে। ওই আয়না ঘরের মধ্যে আর্মি ঢুকায় নাই, আর্মি হইয়া আর্মির অফিসারকে ঢুকায় নাই, ঢুকাইছে তো ভাই। এগুলো করতে বাধ্য করা হয়েছে। তার মানে কি? একটা ডন, একজন মাফিয়া কিং যা বলে তা করতে হয়। দেশটাকে ওই পথেই তো নিয়ে গেছিল, যার কারণে এই জুলাই গণ অভ্যুত্থান, 5ই আগস্ট। আর এই 5ই আগস্টে যে দিল্লিতে চলে গেল, হ্যাঁ ভাই, দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাইছে। দিল্লিতে যায় এই পর্যন্ত গত 15 মাসে কোনো অনুতপ্ত আছে, কোনো অনুশোচনা আছে? নাই। উনি এই কথাও বলে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ডক্টর ইউনূসের গলায় ফাঁসির দড়ি দেওয়ার জন্য। হ্যাঁ, একদম তাকে ফাঁসির দড়িতে ঝুলাবে, উনি এই কথাও বলে। আরেকটা ভয়াবহ কথা বলছে, দেখেন এই কথা থেকে অনেক কিছু শিখার আছে, বিশেষ করে আমাদের পুলিশ ভাই, আর্মি ভাই এবং র্যাব ভাইদের। হ্যাঁ, ওনাদের অনেক কিছু শিখার আছে। দেখেন শেখ হাসিনা সরাসরি অস্বীকার গেছে যে আমি কাউকে হত্যা করার কোনো হুকুম দেই নাই, অর্ডার দেই নাই। এই প্রতিরক্ষা বাহিনীকে, এই পুলিশকে, র্যাবকে, আর্মিকে উনি ডাইরেক্ট অস্বীকার গেছে। উনি সরাসরি বলছে যারা গুলি চালাইছে তারা তাদের বসের কথায় গুলি চালাইছে, আমার কথাই না। আমি কাউকে হুকুমও দেই নাই, কাউকে অর্ডারও করি নাই, এমন কোনো প্রমাণ নাই। আর যা কিছু এই যে অডিও কল টোডিও কল এগুলো নাকি সব এআই, উনার ভয়েস না। উনি এই ধরনের কথা বইলা দেখেন আপনাদেরকে অস্বীকার গেল। দেখছেন এই কথার অর্থ কি জানেন? এই কথার অর্থ আপনাদেরকে এখন চিনে না। হ্যাঁ ভাই, দেখেন কাজ উদ্ধার কইরা এখন আপনাদেরকে চিনে না, বিছানার চাদরের মতো ব্যবহার করে আপনাদেরকে এখন ছুঁইরা ফেলে দিল। এখান থেকেই শিখতে হবে রাজনীতিবিদদের পায়ে ধরে সালাম করা যাবে না। হ্যাঁ ভাই, রাজনীতিবিদদের চামচামি করা যাবে না, তাদের হুকুমে চলা যাবে না। তাদের হুকুমে যদি চলেন দেশ সঠিক পথে আসবে না। আইন যা বলে সেটাই করতে হবে আপনাকে। আপনার উপরের বস যেটা বলবে সেটাই তো আপনি শুনবেন। আবার বস যদি দেখেন, আবার বস যদি কোনো দলের দলদাস হয়ে কোনো হুকুম জারি করে, শুনবেন না ভাই, শুনবেন না। ওপেন একদম এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিবেন। এই তো যদি আপনার চাকরি চলে যায় ভাই, দেখবেন এই সোশ্যাল মিডিয়া আপনার চাকরি ফিরিয়ে দিবে। এই সোশ্যাল মিডিয়া আপনার পক্ষে দাঁড়াবে। আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিবাদ করলে আপনার চাকরি ফেরত অবশ্যই পাবেন। না হলে তো ভাই আবার একটা অভ্যুত্থান। প্রথমে আসুন 6 সেকেন্ডের একটা ভিডিও আমরা দেখি। এই যে কি বুঝলেন? এই যে বক্তব্যটা শুনলেন, এই বক্তব্যটা শুনে আপনাদের কাছে কি মনে হলো? আমি বলে দিচ্ছি আপনাদের কি মনে হলো। একটা গল্প,
গল্পটা হচ্ছে এক স্কুলে, মনে করেন প্রাইমারি স্কুল, ওখানে ছাত্ররা কেউ র উচ্চারণ করতে পারে না। এখন শিক্ষক ছাত্রদের র উচ্চারণ করা শেখায়। হঠাৎ একদিন ওই স্কুলে পিটিআই থেকে একজন পরিদর্শক গেছে স্কুল পরিদর্শন করতে। তো একটা ক্লাসে আচমকা একটা ক্লাসে ঢুকে ছাত্রদের জিজ্ঞাসা করছে, এখন তোমাদের কি ক্লাস? বলছে স্যার বাংলা। স্যারের তো শুনে মাথা খারাপ হয়ে গেছে, এইটা আবার কোন ধরনের কথা। রাগ করে বের হয়ে আর এক ক্লাসে ঢুকছে। সেখানে যে বলছে, তোমাদের এখন কি ক্লাস? বলছে স্যার আমাদের এখন রীতি হ্রাস। স্যারের আরো মেজাজ খারাপ হয়ে গেছে। রাগে অগ্নিশর্মা হয়ে হন্তদন্ত হয়ে ছুটে হেড স্যারের চেম্বারে ঢুকে হেড স্যারকে বলছে, আপনি আপনাদের ছাত্রদেরকে কি পড়াচ্ছেন, কি শেখাচ্ছেন? যে তারা, আমি এক ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমাদের এখন কি ক্লাস, তারা বলে বাংলা। আর এক ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলাম, তারা বলে রীতি হ্রাস। এটা কোন ধরনের ফাজলেমো? এটা কি আর কি নাকি? তো স্যার তখন চিন্তা করলো যে ছাত্ররা সবাই যেহেতু একই ধরনের কথা বলেছে, আমি যদি এখন এলোমেলো কথা বলি তাহলে তো আমার চাকরি চলেও যেতে পারে। তখন স্যার পরিদর্শক মহোদয়কে বলছেন যে স্যার ওটা ওদের অভ্যাস। স্যারের এবার টনক নড়েছে পরিদর্শক মহোদয়ের। তিনি চিন্তা করলেন ছাত্র শিক্ষক সবাই একদিকে, এখন যদি আমি এলোমেলো হই, আমি যদি ভিন্ন ধরনের কথা বলি তাহলে তো আমার চাকরি নাই, ওরা তো সবাই মিলে অভিযোগ দিয়ে আমার চাকরি নট করে দেবে। তখন তিনি হেড স্যারের পিঠ চাপড়িয়ে বলছেন, আপনি ব্রেশ করেছেন। আমাদের অবস্থা হচ্ছে এরকম, যার যেটা অভ্যাস আর কি। তো সেই অভ্যাসেরই বহির্প্রকাশ, টপ টু বটম এইটা, এই বক্তব্য। এখানে আমাদের আর কোনো বক্তব্য নাই। আর একটা, এই যে অভ্যাস আর আপনি ব্রেশ করেছেন, তার আরেকটা চলজান্ত উদাহরণ হচ্ছে জামাত ইসলাম আগামী 11 তারিখে ঢাকায় একটা চলো চলো ঢাকা চলো প্রোগ্রামের আয়োজন করেছে। ঘোষণা দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে হা না ভোটের আয়োজন যদি না করে, তাহলে তারা একটা প্রতিবাদ স্বরূপ 11 তারিখে চলো চলো ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেছে। এই জামাতে ইসলাম বা ইসলামী দলগুলো যেন ভালো করতে পারে, শুই না ভাই মনটা বইরা গেল। তারপর চুল কাটার পর তারা টাকা দিলাম, সে টাকা দিব না। আমি কেন? বলে আমি তোমার ভালোবাসি, কারণ তুমি ইসলাম নিয়ে কথা বলো, টাকা লাগবে না। আমি নো, তাহলে আমি তোমার কাছে আসবো না, এটা তোমার পেশা, তুমি টাকা নিবা না কেন? তুমি টাকা নিলো তো এই আমার শেষ আশা, আমি তো বিনা পয়সা তোমার কাছে চুল কাটাবো না। তখন সে করলো কি, ঠিক আছে, টাকা নিল, নিয়ে আমার সে কেক কফি টফি খাওয়াইলো। খুব ভালো লাগলো, মনে লেগে জানেন এই যতদিন যাবৎ ভিডিও করতেছি, আজকে একটা সাকসেসের চেহারা দেখলাম। এবং আমার পাশাপাশি এই বাংলাদেশে যাদের নাম সে বললো, মালিক আফসার সুলাইমান, তারাও তার কাছে কৃতজ্ঞ থাকা দরকার। কারণ এই সুদূর সুইডেনে বসে একজন মুসলমান ভক্ত, আমরা ইসলাম নিয়ে কথা বলি বলে, জামাত ইসলামী নিয়ে কথা বলি বলে আমাদের ভিডিও দেখে ইংলিশে ট্রান্সলেট করে এসে গর্বের আর কি থাকতে পারে। যাক গে, আমি যে আলোচনাটা করবো, আমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছি যেখানে আমি আসছিলাম, ট্রেন আসতে চলে যাব, তো ভাবলাম এই ভিডিওটা করে ফেলাই। যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা জানেন যে বাংলাদেশের অনেক ছোট দলের বড় নেতারা গাঠবন্ধন করে, মানে একটা দলের সাথে মিলিত হইয়া সম্মিলিতভাবে ইলেকশনে যাচ্ছে, দ্যাট ইজ বিএনপির সাথে যাচ্ছে। বাংলাদেশের ছোট ছোট দলের অনেক বড় বড় নেতারা, ছোট দলের মধ্যে মনে করেন মাহমুদুর রহমান মান্নার দল কয়জন চিনে, প্রতীক কয়জন চিনে জানি না, কিন্তু মান্না সাহেব, মাহমুদুর রহমান মান্না সাহেব একজন বড় নেতা। তারপর আছে জুনায়েদ সাকি, যার প্রচুর দান আছে আমাদের জুলাই আন্দোলনে, তার দল ছোট হইতে পারে, বা জুনায়েদ সাকি একজন বড় নেতা। ভিপি নূর, তার দল কত বড় সেটা কোনো আলোচ্য বিষয়বস্তু না, কিন্তু ভিপি নূর একজন বড় নেতা। এরকম অনেক বড় দলের নেতারা এখন বিএনপির সাথে গাঠবন্ধন করে তারা ইলেকশনে যাচ্ছে। শুধু এরাই না, আরও অনেক ছোট দলের বড় বড় নেতা এই বিএনপির সাথে গাঠবন্ধন করছে। ববি হাজ্জাজ আছে এর মধ্যে, তারপরে আছে সেই নাজিউর রহমান মঞ্জু সাহেবের ছেলে, নামটা ভুলে গেলাম, ওই যে হ্যান্ডসাম ভদ্রলোক, বা একটু আপনাকে মনে হইলে আমাদের বলে দিয়ে, আসলে ভিডিও বানাবার সময় অনেক কিছু মনে থাকে না, এটা মানে এটা আমার না, শুধু সবারই হয়। এই মুহূর্তে মনে পড়তেছে না, খুব হ্যান্ডসাম ওই যে ব্যারিস্টার আন্দালিব রহমান, ব্যারিস্টার আন্দালিব রহমান, এরকম অনেকেই তারা গাঠবন্ধন করে বিএনপির সাথে ইলেকশন করবে। এখন প্রশ্ন উঠতেছে, ওনারা কি পাশ করবে? আমার তো মনে হয় না। তার কারণ কি জানেন? তার মূল কারণ হলো তারা প্রতীক পাচ্ছে না। তারা যদি বিএনপির হয়ে
একসাথে গাঠবন্ধন করে ইলেকশন করতেছে, যদি তারা ধানের শীষ পাইতো 100% শিওর ছিল পাস করতো। এখন মজার ব্যাপার হলো যেখানে ধানের শীষ থাকবে না, এই যে এই নেতাগুলো, এই বড় ছোট দলের বড় বড় নেতাগুলো তাদের নিজস্ব প্রতীক নিয়ে ইলেকশন করবে, আপনার কি মনে হয় তাদেরকে কেউ ভোট দেবে? কারণ যারা বিএনপি করে তারা খুঁজবে ধানের শীষ, তাদেরকে যদিও দল থেকে হয়তো বলা হবে তোমরা ধানের শীষ নাই, আমরা অমুককে, আন্নালিপকে বা লুলুকে বা অমুককে এদেরকে দিচ্ছি, তোমরা তাকে ভোট দিবা। জনগণ তো সেই কথা নাও শুনতে পারে, কারণ সে ভালোবাসে বিএনপিকে, সে ভালোবাসে ধানের শীষকে। এখানে দেখেন আরেকটা গেম খেলা হচ্ছে, যেটা অনেকে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।